মিটি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি এসে গেছি নতুন একটা গল্প নিয়ে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ব্যাঙ রাজকুমারীর গল্প। মধুপুর রাজ্যের রাজা ছিলেন মহারাজ অনন্ত বর্মা। তিনি ছিলেন খুবই প্রজাহিতৈষী রাজা। সেই রাজ্যের মহারানী ছিলেন কঙ্কাবতী, আর মহারাজ আর মহারানীর একমাত্র কন্যা হলো চন্দ্রাবতী। বয়স হয়ে যাওয়ার জন্য মহারাজ প্রায় অসুস্থ হয়ে পড়তেন। এমনই একবার তিনি খুব অসুস্থ হলেন। মন্ত্রীমশাই রাজবৈদ্যকে ডেকে আনলেন মহারাজের চিকিৎসার জন্য। রাজবৈদ্য মহারাজের স্বাস্থ্য পরীক্ষা করে জানালেন, এবার মহারাজের এক কঠিন ব্যামো হয়েছে। প্রতিবারের মতো এত সহজে এবার মহারাজ সুস্থ হবেন না। এ কি কথা রাজবৈদ্য, এরম বললে কি করে হবে? মহারাজ যদি সুস্থ না হন তাহলে রাজ্যের কি হবে? বৈদ্যমশাই, মহারাজের সুস্থ হওয়ার কি কোনো উপায় নেই? একটা উপায় আছে, কিন্তু বলুন না বৈদ্যমশাই, কি উপায়? এই অসুখ সারাতে হলে একটা ফুল চাই। সেই ফুলের নির্যাস ওষুধ করে যদি মহারাজকে খাওয়ানো যায় তবেই মহারাজ সুস্থ হবেন। কি ফুল বৈদ্যমশাই? আপনি বলুন, আমি নিয়ে আসবো সেই ফুল। সেটা একটা নীল ফুল। সারা বছরে একটা মাত্র পূর্ণিমার দিনই ওই গাছে ফুল ফোটে। সেই ফুল যদি আনা যায় তবেই মহারাজকে সুস্থ করা যাবে। কিন্তু সেই ফুল কোথায় পাওয়া যায় তা আমি বলতে পারবো না। কিন্তু ফুল কোথায় পাওয়া যায় সেটা না জানলে ফুল আনা হবে কি করে? চিন্তা করো না মা, আমি যাব। আমি যেখান থেকে হোক সেই ফুল খুঁজে নিয়ে আসবই। রাজকুমারী চন্দ্রাবতী বেরোলো সেই অজানা ফুলের সন্ধানে। দিন কেটে যেতে লাগলো, কিন্তু রাজকুমারী এখনো পর্যন্ত সেই অজানা ফুলের সন্ধান পেল না। ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে একদিন দাঁড়িয়ে গেল। কতদিন হয়ে গেল রাজবাড়ি ছেড়ে বেরিয়েছি, এখনো পর্যন্ত তো সেই ফুল খুঁজেই পেলাম না। কি জানি সে ফুল কোথায় আছে? রাজবৈদ্য মশাই তো কিছুই বলতে পারলেন না। ইস, যদি কেউ সেই ফুলের সন্ধান দিতে পারত। কবে যে সেই ফুলের সন্ধান পাবো? সেই ফুল নিয়ে গেলে তবেই বাবা সুস্থ হবেন। কি যে করি! রাজকুমারী, রাজকুমারী, আমি সেই ফুলের সন্ধান জানি, যে ফুল আপনি খুঁজছেন। কি হলো? কি একটা কথা বললো মনে হলো। ফুলের সন্ধান জানে বললো, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। এই তো রাজকুমারী, একটু নিচের দিকে দেখুন, আমি একটা ব্যাঙ। এ আবার কি? ব্যাঙ কথা বলছে? এ তো আগে কখনো দেখিনি। হ্যাঁ রাজকুমারী, আমি কথা বলতে পারি, আর আমি এটাও জানি ওই ফুল কোথায় পাওয়া যাবে যাতে মহারাজ সুস্থ হয়ে উঠবেন। তাহলে বলো না বন্ধু, সেই ফুল কোথায় আছে? আমি কতদিন ধরে খুঁজছি। উত্তরে 2 মাইল এগোলে আপনি একটা পাহাড় দেখতে পাবেন। ওই পাহাড়ের গা দিয়ে রাস্তা কাটা রয়েছে। ওই পথ ধরে উপরে উঠে যাবেন। পাহাড়ের উপরে গিয়ে দেখবেন সেই নীল ফুল ফুটে আছে। কিন্তু বৈদ্যমশাই বলেছিল ওই ফুল সবসময় ফোটে না, একমাত্র পূর্ণিমাতে ফোটে, তাও আবার বছরের একটা পূর্ণিমাতে। রাজকুমারী, গতকাল পূর্ণিমা ছিল, আর এই পূর্ণিমাতেই ওই ফুলটা ফুটেছে। আপনি যান, ওই ফুল পেয়ে যাবেন।
তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তোমার কথা আমি কখনো ভুলবো না। ওই তো দূরে দেখতে পাচ্ছি নীল রঙের কতগুলো ফুল ফুটে আছে, নিশ্চয়ই ওই ফুলগুলো। আমি পেয়ে গেছি ফুল, এই ফুল নিয়ে গেলেই বাবা সুস্থ হয়ে যাবেন। এই তো মহারাজ সুস্থ হয়ে গেছেন। চন্দ্রাবতী, তুই পেরেছিস, তুই মহারাজকে সুস্থ করতে পেরেছিস। জানো মা, এই সমস্ত কিছু সম্ভব হয়েছে আমার এক বন্ধুর জন্য। সেই আমাকে বলে দিয়েছিল কোথায় গেলে আমি নীল ফুল পাবো। আমি একবার তাকে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসবো। কি ব্যাপার রাজকুমারী, আবার এই পথে? এই তো বন্ধু, আমি তোমার কাছেই এসেছি। আমার কাছে এসেছেন কেন? কি দরকার বলুন, আমি নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। না বন্ধু, আমি আজ তোমার কাছে কোনো সাহায্য চাইতে আসিনি, তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। আর আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার দিতে এসেছি। তোমার জন্যই তো ওই ফুল পেলাম। জানো, বাবা একদম সুস্থ হয়ে গেছেন। এ কি, আপনি কে? ব্যাংক থেকে মানুষ হয়ে গেলেন কি করে? আমি মুকুন্দপুর রাজ্যের রাজকুমার সৌরদীপ। আমার নিজের বীরত্ব নিয়ে খুবই অহংকার ছিল। আমি যে রাজ্যই আক্রমণ করি সেই রাজ্য আমার হাত থেকে কখনো বাঁচতে পারে না, সেই রাজ্য আমি জয় করেই ছাড়ি। এই বীরত্বের অহংকারে আমি এক ব্যাঙের কাছে অভিশাপ পাই, আর সেই জন্যই আমি এতদিন ব্যাঙ হয়েছিলাম। আজ তোমার জন্যই আমি আবার মানুষ রূপ ফিরে পেয়েছি। কিন্তু ব্যাঙ হঠাৎ আপনাকে অভিশাপ কেন দিল? বীরত্বের অহংকারে আমি একদিন ব্যাঙরাজকে তুচ্ছ বলে খুব অপমান করেছিলাম। রেগে গিয়ে ব্যাঙরাজ আমায় অভিশাপ দেয় যে আমি সারা জীবন ব্যাঙ হয়ে থাকবো। কিন্তু তারপর ব্যাঙরাজের আমার উপর দয়া হয়, তখন অভিশাপ মুক্ত হওয়ার পথও সে বলে দেয়। সে বলেছিল যদি কেউ কোনোদিনও সৎ মনে আমাকে বন্ধু বলে মেনে নেয় এবং কোনো উপহার দেয়, তবেই আমি আবার আমার মানুষ রূপ ফিরে পাবো। আজ তুমি আমাকে বন্ধু বলে এই উপহার দিলে বলেই আবার আমি মানুষ রূপ ফিরে পেলাম। তোমার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো। আমিও আপনার থেকে অনেক বড় উপকার পেয়েছি। আপনার জন্যই তো আজ আমার বাবা সুস্থ হয়ে উঠতে পেরেছেন। রাজকুমারী, আমি তোমায় একটা কথা বলতে চাই। যদি তোমার আপত্তি না থাকে, আমি তোমায় বিবাহ করতে চাই। এরপর রাজকুমার সৌরদীপের সাথে রাজকুমারী চন্দ্রাবতীর বিবাহ হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি আরো একটা নতুন গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি বোকার বউ খোঁজার গল্প। যদু নামে একটি ছেলে তার মায়ের সাথে একটা ছোট্ট গ্রামে থাকতো। যদু বয়সে বড় হওয়া সত্ত্বেও সে ছিল ভীষণ বোকা। কোথায় কি কথা বলতে হয় সে একেবারেই জানতো না। যদু গ্রামে খুব একটা কারোর সাথে মিশতো না, কিন্তু সে এত বোকা হওয়ার জন্য গ্রামের সবাই তাকে খুব রাগাতো। কি দেখছেন দাদা? ওভাবে দেখলেন বোকা যদুটা গেল?
হ্যাঁ, ওকেই দেখছিলাম। সত্যি এত বয়স হয়েছে, তবু কার সাথে যে কিভাবে কি কথা বলা উচিত তাই এখনো পর্যন্ত শেখেনি। কবে যে শিখবে? ও দাদা, ও আর জীবনেও শিখবে না। ও এরকমই থাকবে, দেখে নেবেন। ও জীবনে কিচ্ছু হবে না। কিন্তু যদু এতটাই সরল মনের ছেলে ছিল যে গ্রামের মানুষের এমন উপহাস সে বুঝতেও পারত না। এইভাবে দিন কাটছিল। একদিন হঠাৎ যদুদের বাড়িতে যদুর মায়ের কাছে গ্রামের এক প্রতিবেশী ঘুরতে এলেন। কে গো যদুর মা, কি করছো? এই কাজকর্ম সেরে একটু নিয়ে এলু, এবার খাবার দাবার দেবো। চলো একটু বসে গল্প করি। না গো না, বসবো না, আমার অনেক তাড়া আছে। এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। হ্যাঁ গো, যদুকে নিয়ে তো গ্রামে সব অনেক কথা বলছে। সবাই বলে যদু নাকি পাগল। হ্যাঁ গো, সত্যি নাকি? বালাই সাত, যদু আমার পাগল হতে যাবে কেন? ও একটু সহজ সরল মনের আর একটু বোকা। কাকে কি বলতে হয় সেটা জানে না। ওই বোকা বলেই তো ওকে নিয়ে আমার এত চিন্তা, কি যে করব। তাই তা আমি বলি কি, শোনো, যদুর এবার একটা বিয়ে দাও। দেখবে বিয়ে হলে সব বুদ্ধি শুদ্ধি খুলে যাবে। তুমি যদুর তাড়াতাড়ি একটা বিয়ে দাও। বাহ, এই কথাটা তো মন্দ বলনি, ঠিক বলেছ। ছেলেটার এবার একটা বিয়ে দিই, তাহলে ছেলেটার একটু বুদ্ধি শুদ্ধি হবে। সেই দিন রাত্রিবেলায় যদুর মা গেল যদুকে বিয়ের কথা বলতে। যদু, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা মা? আমি ভাবছিলাম তোর তো অনেক বয়স হলো, তুই এবার একটা বিয়ে কর। বিয়ে করে ঘরে বউ নিয়ে আয় তো দেখি, আমারও একটু কাজ কমবে। সে হাতে হাতে কাজ করে দেবে কিছু, আমিও একটু শান্তি পাই। ঠিক আছে মা, বলো কবে বিয়ে করতে হবে, আমি করে নেব। আরে বোকা, বিয়ে করার আগে তো একটা মেয়ে খুঁজে বার করতে হবে। আগে মেয়ে খুঁজে বার করি। তা বল, তোর কেমন মেয়ে পছন্দ? ও, মেয়ে খুঁজতে হবে বুঝি? ঠিক আছে, ও তুমি চিন্তা করতে হবে না, আমি মেয়ে খুঁজে নিয়ে আসবো। আমি কালকেই যাচ্ছি, সকাল সকাল বেরোবো, বেরিয়ে মেয়ে খুঁজে নিয়ে আসবো। তুই বউ খুঁজে নিয়ে আসবি? কোথা থেকে খুঁজে নিয়ে আসবি? কেন মা, হাটে যাবো। হাটে আলু, পটল, বেগুন, মূলো, গরু, ছাগল সবই তো পাওয়া যায়। তো বউ পাওয়া যাবে না? আমি ঘাট থেকেই বউ কিনে নিয়ে আসবো, আমি কালই যাচ্ছি। ওরে বোকা, মানুষের কি কখনো কেনা বেচা হয়? হাটে তো সবজি, গবাদি পশু এসবের কেনা বেচা হয়। তোকে ঘটকের বাড়ি যেতে হবে। আমি ঘটকের বাড়ি তোকে বলে দেবো, তুই ঘটকের বাড়ি যাস, বুঝলি? আচ্ছা মা, তাই হবে। তবে শোন বাবা, এবার থেকে সবার সাথে একটু বুঝে শুনে কথা বলিস। বুঝে শুনে কথা কিভাবে বলতে হবে আমি শিখিয়ে দাও, আমি সেভাবেই কথা বলবো। শোন, পথে কারোর সাথে দেখা হলে তাকে বলবি শুভ হোক। পরের দিন সকালবেলা যদু চলল ঘটকের বাড়ি। বেশ খানিকক্ষণ হাঁটার পর সে রাস্তার ধারে একটা শিয়াল দেখতে পেল। এখানেই দেখছি একটা শিয়াল দাঁড়িয়ে আছে। মা যেন কি বলেছিল, কারোর সাথে দেখা হলে কি বলতে? হ্যাঁ, মা বলেছিল কারোর সাথে দেখা হলে বলতে দিন শুভ হোক। যাই, শিয়ালটাকে গিয়ে বলে আসি। তোমার দিন শুভ হোক। যদুর মুখ থেকে এমন কথা শুনে শিয়াল চারদিকে ভালোভাবে দেখলো, তারপর যদুকে তাড়া করলো। ওরে বাবা,
এই শিয়াল তো দেখছি আমার দিকে এগিয়ে আসছে। ওরে বাবা রে, পালাই পালাই। কিরে, তুই এইভাবে হাঁপাতে হাঁপাতে ফিরে এলি কেন? কি হয়েছে? ওরে বাবা রে, তুমি বলেছিলে রাস্তায় কারোর সাথে দেখা হলে বলতে দিন শুভ হোক। তা রাস্তার ধারে একটা শিয়াল ছিল, আমি গিয়ে শিয়ালটাকে বললাম দিন শুভ হোক, আর শিয়ালটা আমাকে তাড়া করলো। ওরে বাবা রে, দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছি। ওরে বাবা রে। হে ভগবান, এই বোকা ছেলের বুদ্ধি কবে হবে? শিয়ালকে কি কেউ গিয়ে বলে দিন শুভ হোক? ও, শিয়ালকে এটা বলতে হতো না, তাহলে কি বলবো? এরকম হলে বলবি দূর হ হতচ্ছাড়া। আচ্ছা, আমি এবার তাই বলবো। আমি কালকে আবার যাব। পরের দিন ভোরবেলা যদু ঘটকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর গ্রামের পুরোহিতের সাথে দেখা হল যদুর। কি যদু, কোথায় যাচ্ছ এত ভোর ভোর? এবারে মা বলতে বলেছিল দূর হ হতচ্ছাড়া, এটাই বলি, দূর হ হতচ্ছাড়া। যদুর এই কথা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুই গ্রামবাসী শুনতে পেয়ে খুব রেগে গেল। কি অভদ্র ছেলে রে বাবা, আমাদের পুরোহিত মশাইকে অপমান করছে। ছি ছি ছি, মারো মারো ছেলেটাকে, মারো। চাপ বাবা, এরা আমাকে তো মারতে আসছে, এবার আবার কি ভুল বললাম? দূর, আমি পালাই। আবার যদু হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে গেল। কি হয়েছে রে তোর? আবার কি করলি? দেখো না মা, তুমি কালকে আমায় শেখালে দূর হ হতচ্ছাড়া বলতে, আর রাস্তায় যেতে যেতে আজকে পুরোহিত মশাইয়ের সাথে দেখা হলো, তো আমি পুরোহিত মশাইকেও দূর হ হতচ্ছাড়া বলেছি। আর রাস্তার ধারে দুজন লোক দাঁড়িয়ে ছিল, তারা আমায় মারতে দৌড়েছে। ওরে বাবা, দৌড়তে দৌড়তে আবার হাঁপিয়ে গেছি। ভগবান, এই বোকা ছেলেকে নিয়ে আমি কি করব? এর কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না? ওরে, পুরোহিত মশাইকে কি কেউ দূর হ হতচ্ছাড়া বলে? পুরোহিত মশাইকে বলা উচিত ছিল যাত্রা শুভ হোক। ও আচ্ছা, এবার আমি তাই বলবো। আমি তাহলে আবার যাই। যদু আবার ঘটক মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ খানিকক্ষণ হাঁটার পর যদু দেখতে পেল পথের ধারে একটি শবদেহ নিয়ে দুজন লোক বসে আছে। মা এবার বলতে বলেছিল যাত্রা শুভ হোক, যাত্রা শুভ হোক। হতচ্ছাড়া পাজি বজ্জাত ছেলে, আমাদের বাবা মারা গেছে আর আমাদের কাছে সে মশকরা হচ্ছে। মার ছেলেটাকে, মার। ওরে বাবা, আবার কি ভুল বললাম? এরা তো আবার আমাকেই মারতে আসছে, পালাই বাবা। যদু আবার হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে গেল। এবার আবার কি করলি? আবার তোকে কে তাড়া করলো? মা, তুমি তো বললে বলতে যাত্রা শুভ হোক, তা রাস্তায় একটা মরা নিয়ে দুটো লোক বসেছিল, আমি তাদের গিয়ে বললাম যাত্রা শুভ হোক, তারা আমাকে মারতে দৌড়লো। হে ভগবান, আমি এই ছেলেকে নিয়ে কি করব? মরা নিয়ে বসে থাকলে কি কখনো বলতে আছে যাত্রা শুভ হোক? ও, বলতে নেই? তাহলে কি বলতে হতো? বলতে হতো আত্মার শান্তি হোক। আচ্ছা মা, তাই হবে। আমি তাহলে যাই এবার। যদু আবার ঘটকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পরে যদু দেখতে পেল রাস্তার ধারে একটা মরা ছাগল নিয়ে তিনটে ছেলে দাঁড়িয়ে আছে। এখানে একটা মরা ছাগল রয়েছে, মা বলতে বলেছিল আত্মার শান্তি হোক, তোমার আত্মার শান্তি হোক। যদুর কথা শুনে ছাগল নিয়ে দাঁড়িয়ে থাকা তিনটে ছেলে অবাক হয়ে যদুকে দেখতে লাগলো। কি বললো ছেলেটা? ছাগলের আত্মার শান্তি কামনা করলো রে? এ কথা বলে তারা তিনজন হো হো করে হেসে উঠল। কিরে, ছাগলের আত্মার শান্তি কামনা করছিস কেন রে?
তুই কি একটা ছাগল নাকি তোর বাড়ির সবাই ছাগল? এই বলে তারা আবার হাসতে লাগলো। ছেলে তিনটিকে এইসব কথা বলতে শুনে আর এইভাবে হাসতে দেখে যদুর খুব রাগ হলো। যদু ছেলে তিনটেকে গিয়ে এক ঘুষি মারলো। তুই আমায় মারলি? তোর সাহস তো কম নয়। দাঁড়া, মার বেটাকে মার। ওরে বাবা, এরা তো আবার আমাকেই মারতে দৌড়েছে। ওরে বাপরে, পালাই। এই বলে যদু প্রত্যেকবারের মতোই দৌড়তে শুরু করলো। কিন্তু এইবার যদুর পিছু পিছু ছেলে তিনটেও দৌড়তে লাগলো এবং একিরে যদু, তোর এমন অবস্থা কি করে হলো? কে মারলো তোকে এভাবে? যদু তখন রাস্তায় ঘটে যাওয়া সব কথা মাকে বলল। হে ভগবান, এই ছেলেকে নিয়ে আমি কি করব? তোকে আর কোথাও যেতে হবে না, তোকে বিয়েও করতে হবে না। তুই ঘরে যেমন আছিস ঘরেই থাক বাবা। এরপর থেকে যদু আবার আগের মতোই বাড়িতেই থাকতে লাগলো, আর তার জন্য পাত্রী এখনো খুঁজে পাওয়া যায়নি।